নতুন বছরকে আলিঙ্গন করছে বিশ্ব। সিডনি হারবার ব্রিজে জমকালো আয়োজন। ঢাকায় নিষেধের বেড়াজালে 31st। উন্মুক্ত স্থানে নেই কোনো উদযাপন, কড়া নিরাপত্তা। বৈশ্বিক পরিস্থিতিতেও পাঠ্য বই ছাপানো অগ্রাধিকার পেয়েছে, বললেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্ণধার। অতি বাম অতি ডান মিলেমিশে একাকার, বললেন ওবায়দুল কাদের। সরকার ক্ষমতায় থাকার ভরসা পাচ্ছে না, বলছে বিএনপি। রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তার আহ্বান, জরুরি ভিত্তিতে প্রত্যাবাসনের পথ খোঁজার তাগিদ জাতিসংঘের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 31st উদযাপনে রাজধানীতে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না। আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করে 11 নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জঙ্গি হামলার শঙ্কা না থাকলেও রাজধানী জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। আহমদ বাবুর প্রতিবেদন। 31st নাইটে যে কোনো অপ্রীতিকর ঘটনায় এড়াতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন পদক্ষেপ জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন। সোয়াট, বোম ডিসপোজাল টিম এবং ডগ স্কোয়াড স্ট্যান্ড বাই থাকবে। এ সময় জানানো হয়, ইংরেজি নববর্ষে রাজধানীতে সাদা পোশাকেও মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তা এবং উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসব করা যাবে না। কোথাও কোনো ডিজে পার্টির আয়োজন করা যাবে না। হোটেল ও ক্লাবের নিজস্ব ব্যবস্থায় ইনডোরে অনুষ্ঠানের আয়োজন করা যাবে। কোথাও আতশবাজি, পটকা ফোটানো বা ফানুস উড়ানো যাবে না। চেকপোস্টের মাধ্যমে আমরা যতটা সম্ভব পারি তল্লাশি করব, যাতে কোনো প্রকার সন্ত্রাসী, জঙ্গি বা অন্য কোনো গোষ্ঠী কোনো নাশকতার উদ্দেশ্যে কোথাও যাতায়াত করতে না পারে। হাতিরঝিল এলাকায় সন্ধ্যার পর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। রাত 8টার পর গুলশান বনানী এলাকায় বহিরাগত প্রবেশ করতে পারবে না। 8টার পর থেকে প্রবেশ নিয়ন্ত্রণ করব গুলশান বনানী বাড়িধারায়, এবং সেই রোডগুলো আমরা ব্লক করে দিয়ে 1টা বা 2টা রোড খোলা রাখবো। সেই ব্যাপারে আপনাদেরকে জানানো হবে। 31শে ডিসেম্বর 22 তারিখ হইতে আমরা 1 জানুয়ারি 23 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6টার পরে কোনো বহিরাগত ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নতুন বছর সামনে রেখে দেশের পর্যটন এলাকাগুলোতে ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। আগেভাগেই বুকিং হয়ে গেছে হোটেল, মোটেল, রিসোর্ট। এত পর্যটক একসাথে ভিড় করায় আনন্দের সাথে যোগ হয়েছে দুর্ভোগ। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় অবলোকনে পর্যটন নগরী কক্সবাজারে ভ্রমণপ্রিয় মানুষের ভিড়। বর্ষবরণে হোটেল, মোটেলগুলোও সেজেছে নানান সাজে। গেল বছরগুলোর মতো সৈকতে উন্মুক্ত অনুষ্ঠান আয়োজনে প্রশাসনের কড়াকড়ি থাকায় পর্যটক কিছুটা কম বলেও জানান হোটেল, মোটেল ব্যবসায়ীরা। আমাদের অলমোস্ট 70% বুকিং হয়েছে এবং আমাদের মাঝে যেহেতু একদিন এখনো গ্যাপ আছেন। সারা দেশ থেকে কক্সবাজারে লক্ষ লক্ষ লোক আসবে। এর জন্য সাদা পোশাকে, পুরা পোশাকে পুলিশি টহল ব্যবস্থা করা হয়েছে। একই সৈকতে সূর্যোদয় আর সূর্য ডোবার নয়নাভিরাম দৃশ্য দেখতে পর্যটকদের পদচারণায় মুখর সাগরকন্যা, কুয়াকাটা। আমরা আগে কোনোদিন আসিনি, এইবার প্রথম আসলাম। 2023 সালকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে এসেছি। হোটেল, মোটেলগুলোতে কক্ষ খালি না থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেক পর্যটক। আর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে
তৎপর রয়েছে প্রশাসন। পর্যটকদের সেবার জন্য 0 পয়েন্টে একটি হেল্প ডেস্ক রেখেছে, যেখানে পর্যটকরা তাদের যে কোনো ধরনের সমস্যা এবং অভিযোগ জানাতে পারে। দিগন্ত ছোঁয়া সুনীল আকাশ, সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড় আর ঝর্ণার স্বচ্ছ জলধারার টানে পর্যটকদের ভিড় পাহাড় রানী রাঙামাটিতে। নতুন বছরকে শুভেচ্ছা জানানোর জন্য আর পুরান বছরটাকে বিদায় করার জন্য আমরা এখানে আসছি। নিয়ে ঘুরতে অনেক ভালো লাগতেছে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানেও পর্যটকরা ছুটে এসেছেন। হোটেল মোটেলগুলোতে উপচে পড়া ভিড়। অনেক ভালো লাগতেছে, আমরা অনেক মজা করতেছি, বিভিন্ন লেক দেখছি, সবগুলো স্পটই আমার কাছে খুব ভালো লাগছে। আলুটিলা পার্ক, রহস্যময় সুড়ঙ্গ, রিছাং ঝর্ণা আর মায়াবিনী লেক দর্শনে খাগড়াছড়িতেও ছুটে এসেছেন ভ্রমণ পিপাসু মানুষ। এই সর্বপ্রথম আমার খাগড়াছড়িতে আসা, খুব একটা সুন্দর লাগছে, ভালো লাগছে। পর্যটকদের মনোরঞ্জনে আয়োজন করা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ গানের পরিবেশনাও। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। যুদ্ধ, করোনা সহ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে পাঠ্য বই ছাপানো অগ্রাধিকার পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2041 সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্ণধার নতুন প্রজন্ম। সকালে নতুন বছরের বই হাতে তুলে দিয়ে প্রজন্মের চোখে স্বপ্ন এঁকে প্রধানমন্ত্রী বললেন, একদিন বাংলাদেশও যুদ্ধ জাহাজ নির্মাণ করবে, উড়োজাহাজ নির্মাণ করবে। যাদের চোখে উন্নয়ন ধরা দেয় না তাদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, এত কিছু করার পরও কিছু লোকের মন ভরে না। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নিজ কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে 2023 শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশে চলবে এই কার্যক্রম। প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনা, নানা ঝামেলা, যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন তো সব জিনিসের দাম বেড়ে গেছে, অনেক সারা বিশ্বব্যাপী কষ্ট। তার মধ্যেও কিন্তু আমরা শিশুদের কথা ভুলিনি। তাদের বই ছাপানোর খরচাটা অন্য দিক থেকে আমরা সাশ্রয় করছি, কিন্তু বই ছাপানোটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি এবং এটা আমরা দিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ 2041 সালে যে করব, সেই স্মার্ট বাংলাদেশ এখন থেকেই আমরা আমাদের শিশুকাল থেকেই শিক্ষা দিয়ে দেবো, যেন ওই স্মার্ট বাংলাদেশ আমাদের আজকের শিশুরা তারাই যেন ওটাকে উপভোগ করতে পারে এবং তারা কার্যকর করতে পারে, সেই ব্যবস্থাটাই আমরা করে যাচ্ছি। মুখস্থ বিদ্যার পরিবর্তে নিজস্ব জ্ঞান ও দক্ষতা বিকাশের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা পরিবর্তে তাদের যে ভিতরে যে জ্ঞান থাকে, জানা থাকে, তাদের কৌতূহল থাকে এবং তাদের মনে নানা রকমের প্রশ্ন থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে এবং গবেষণা ভাবনার যে শক্তিটা ভিতরে সুপ্ত থাকে, সেইগুলোকে বিকশিত আমরা করতে চাই। দৃশ্যমান উন্নয়ন যাদের চোখে পড়ে না তাদের অন্ধ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। আমাদের বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। যদিও এত কাজ করার পরে কিছু লোকের মন ভরে না, তারপরে বলবে আমরা নাকি কিছুই করি নাই, বলবে কিছুই করি নাই। তো এই যে কিছু করি নাই যে শ্রেণীটা আছে, তারা চোখ থাকতে দেখে না, তারা চোখ থাকতে দৃষ্টি থাকতে তারা অন্ধ, তারা দেখবে না, তাদের মাথার মধ্যে ওই নাই শব্দটা ঢুকেই আছে। শিক্ষা কার্যক্রম প্রচারে টেরেস্ট্রিয়াল টেলিভিশন চালুর পরিকল্পনা আছে বলে জানান সরকার প্রধান। শিক্ষা কার্যক্রমটা চালানোর জন্য একটা আলাদা টেলিভিশনেরও দাবি আছে, টেরেস্ট্রিয়াল হতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে হঠাতে অতি বাম অতি ডান মিলেমিশে একাকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আরো বলেন, তাদের এই একাট্টা হওয়ার যোগফল শূন্য। অবাক লাগে, অতি বাম অতি ডান মিলেমিশে একাকার। অতি বাম অতি ডানের সাথে মিলে, অতি দক্ষিণপন্থীর সাথে অতি বামপন্থীরা একাট্টা হয়ে গেছে। লক্ষ্য কি? শেখ হাসিনা সরকারকে হটাতে হবে। তত্ত্বাবধায়ক সরকার পৃথিবীর কোন দেশে নেই এক্সেপ্ট পাকিস্তান। এদিকে চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি মানেই বিশৃঙ্খলা সৃষ্টি আর ঘোলা পানিতে মাছ শিকার করা। গতকাল বিএনপি তাদের কর্মসূচি গণমিছিল ছিল। প্রকৃতপক্ষে গণমিছিলের নামে তারা ঢাকা শহরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। তারা যেভাবে মনে করেছিল
যে বিভিন্ন রাষ্ট্র বা বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা তাদের পক্ষে নানা ধরনের কথা বলবে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হয় নাই। তো তারা তাদের রাজনীতিটা এখনও একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং ঘোলা পানিতে মাছ শিকার করা। সরকার ক্ষমতায় থাকার ভরসা পাচ্ছে না বলেই প্রকল্প শেষ হওয়ার আগেই মেট্রো রেল উদ্বোধন করা হয়েছে বলে মনে করছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স দাবি করেন, মেট্রো রেলের উদ্যোগ বিএনপির আমলেই শুরু হয়েছিল। কারাগারে থাকা দলের নেতাকর্মীরা সুচিকিৎসা পাচ্ছে না অভিযোগ করে প্রিন্স আরও বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ, কিন্তু সুচিকিৎসা পাচ্ছেন না কারাগারে। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই মাঝপথে অতি তাড়াহুড়া করে এই মেট্রো রেলের উদ্বোধন নিয়ে জনমনে ঘোরতর সন্দেহ দানা বেঁধেছে। বন্দুকের দলের মুখে দেশবাসীকে জিম্মি করে 14 বছর মসনদে বসে থাকা এই বিনা ভোটের লুটেরা নিপীড়ক সরকার বুঝতে পেরেছে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। গুম, খুন, হামলা, মামলা, গ্রেপ্তার, নির্যাতন কণ্ঠরোধ করে ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে। শুক্রবার রাজধানীর মালিবাগে পুলিশের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এদিকে জামায়াতের হামলার ঘটনায় 4টি মামলা হয়েছে। রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে বলেন, জামায়াতকে কোনো ধরনের সহিংসতার সুযোগ দেয়া হবে না। অনুমতি না নিয়ে মিছিল বের করায় জামায়াতের যেসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। জামাত শিবিরের সেই অতীত নৈরাজ্য আবার ফিরে আসুক, এটা কোনো মতে আমরা মেনে নেব না এবং বরদাস্ত করব না। আমরা যত কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার আমরা তাই নিব। আমরা মামলা রেকর্ড করছি, গতকালকে রাত্রে থেকে আমাদের অভিযান চলছে এবং আমাদের এই অভিযান চলমান থাকবে। রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। একই সঙ্গে সাগরে ভাসমান রোহিঙ্গাদের জীবন রক্ষায় সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করে সংস্থাটি। দুলি মল্লিকের রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়ন থেকে বাঁচতে বারবারই পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। কক্সবাজারের ক্যাম্পে বাস্তুচ্যুত এই রোহিঙ্গার সংখ্যা বেড়ে এখন 10 লাখের বেশি। মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দেওয়া এই বিপুল রোহিঙ্গার বোঝা দীর্ঘ সময় ধরে বহন করে যাচ্ছে বাংলাদেশ। প্রত্যাবাসনে নেই কোনো কার্যকরী উদ্যোগ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে জানান, সংকট শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। বাংলাদেশ সরকারকে সহায়তা করতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান। Human rights begin in the little places. If they are not protected there, they have no meaning anywhere. একই সঙ্গে নাগরিকত্ব সহ পূর্ণ মর্যাদা দিয়ে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে জরুরি পদক্ষেপ নিতে বলেন। এছাড়া সম্প্রতি নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে 200-রও বেশি রোহিঙ্গার মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানান তিনি। বলেন, এবছরও 2400 রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের আশায় সাগরে যাত্রা করেছে। Since then, we have lost touch with her. We are now worried that the boat carrying my sister and nieces may have sunk in the sea. বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে প্রায় 4 সপ্তাহ ধরে আন্দামান সাগরে ভাসছে 180 জনের একটি দল। এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। এদের খুঁজে বের করে সুরক্ষা দিতে প্রতিবেশী দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তুর্ক। এদিকে মিয়ানমারে এখনো বন্ধ হয়নি জান্তা বাহিনীর নিপীড়ন। সম্প্রতি সাগাইনে সরকার বিরোধীদের দমনে অভিযান চালিয়ে অন্তত 6টি গ্রাম জ্বালিয়ে দেয় তারা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাল থেকে শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন বছরে রপ্তানি ঝুড়িতে নতুন পণ্য যোগ হওয়ার আশা। মধ্য পৌষে রাজধানীতে জেঁকে বসেছে শীত। দিনের অর্ধেক সময় জুড়ে থাকছে ঘন কুয়াশা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও চলতি অর্থ বছরের নভেম্বর পর্যন্ত রপ্তানিতে 10% প্রবৃদ্ধি হয়েছে। নতুন বছরে রপ্তানি ঝুড়িতে যোগ হবে নতুন নতুন পণ্য। কাল থেকে শুরু হওয়া বাণিজ্য মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় পণ্যের মান উন্নয়নের তাগিদ দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, মেলার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের পরিচিতি বাড়বে, বিকশিত হবে বাজারও। এখনো আন্তর্জাতিক প্রোডাক্টটা আমাদের এখানে শোকেস করবে কতটুকু, তার চেয়েও আমরা যেটাকে গুরুত্ব দেই যেটা হলো আমাদের প্রোডাক্টটা কত বেশি আমরা আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে পারবো। পণ্যের গুণগত মান বাড়ানোর তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী। বলেন, নতুন বছরে রপ্তানি ঝুড়িতে নতুন নতুন পণ্য যোগ করার চেষ্টা করছে সরকার। $67 বিলিয়ন আমরা টার্গেট করেছি। এই টার্গেট যখন করেছিলাম তখন অত ভয় ছিল না ইউক্রেন রাশিয়ার ওয়ার বা এইসব বিভিন্ন কারণ। তারপরেও আমরা মনে করছি যে এই প্রতিকূল অবস্থাকে যদি পাশাপাশি রাখি তাহলে কিন্তু আমাদের গ্রোথটা খুব খারাপ হবে। নভেম্বর পর্যন্ত আমাদের 10% গ্রোথ আছে। হোপফুলি ইফ উই ক্যান কন্টিনিউ দেন উই ক্যান অ্যাচিভ দ্যাট টার্গেট। রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসির বাসে যাতায়াত করতে পারবেন ক্রেতা দর্শনার্থীরা। এদিকে রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পুরোদমে চলছে স্টল গোছানোর প্রস্তুতি। এবার মেলা জমবে বলে আশা বিক্রেতাদের। এরই মধ্যে বিভিন্ন অফারের ঘোষণাও দিয়েছে কেউ কেউ। প্রত্যেকটা মালের উপরে 20% ছাড় থাকবে। এটা আপনার 150 টাকার মাল 130 টাকা, 200 টাকার মাল 130 টাকা। তো কমপ্লিট এখন যদি জাস্ট মালটা সাইজ করে জায়গায় জায়গায় ডিসপ্লে দাও আর কি। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সাপ্তাহিক ছুটির দিন সকাল 10টা থেকে রাত 10টা এবং অন্যান্য দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মধ্য পৌষে রাজধানীতে জেঁকে বসেছে শীত। দিনের প্রায় অর্ধেক সময় জুড়ে থাকছে ঘন কুয়াশা। শেষ রাতের দিকে বাড়ছে শীতের তীব্রতা। ওয়াসিম খানের ক্যামেরায় শিউলি শবনমের প্রতিবেদন। দেখে মনে হবে ফেনিল জলরাশির মধ্যে মাঝ সমুদ্রে ভাসমান কোনো জাহাজের যাত্রী তারা। গল্পে আড্ডায় সেলফি তোলার ব্যস্ততা। এটি রাজধানীর হাতিরঝিল লেকের একটি দৃশ্য। বেলা তখন 9টা ছুঁই ছুঁই হলেও ম্লান সূর্য তখনও কুয়াশার আড়ালে। ঘন কুয়াশায় ঢাকা রাজধানীর পথঘাট। এর মধ্যে কেউ ঠান্ডায় যুবথুবু কুণ্ডলি পাকিয়ে শুয়ে কিংবা বসে সময় পার করছেন। কেউ প্রাতঃভ্রমণে এসে হাঁটছেন বা দৌড়াচ্ছেন, করছেন নানান ধরনের ব্যায়াম। কেউ বন্ধুবান্ধব কিংবা পরিবারের শিশুদের সহ নিয়ে এসে শীতের স্নিগ্ধ ভোরে বসেছেন পার্কে বা লেকের ধারে। এ যেন অনেকটাই শীত দেখতে আসা মানুষের প্রাণের উল্লাস। এত ঠান্ডার মধ্যে রান করতে অনেক ভালো লাগে। এরকম একটা আবহাওয়াটা আমরা খুব চয়েস করি। রাজধানীতে এমন স্বাভাবিক শীতের উপস্থিতি পেয়ে উচ্ছ্বসিত অনেকে। এক সপ্তাহ অনেক ঠান্ডা, সবাই খুব এনজয় করছে। এই শীতটা আমাদের কাছে অনেক আকাঙ্ক্ষিত এবং আমরা সবাই শীতটা খুব উপভোগ করছি। তবে শীতের তীব্রতায় শ্বাসকষ্ট সহ হাঁটা চলায় কিছুটা অসুবিধায় পড়েছেন বয়স্ক ব্যক্তিরা। বয়স্ক লোকের জন্য কুয়াশাটা কিছুটা ক্ষতিকর। কুয়াশার জন্য একটু অসুবিধাই হয়। ঠান্ডা লাগলে পাও হাত পাও করে দুর্বল লাগে। ঠান্ডার কারণে কাজে যেতে না পারায় দিনমজুর ও নিম্নয়ের মানুষের উপার্জন কমে গেছে। শীতের যন্ত্রণা আর আগুন পোয়াইতেছি। জোগালি কাম, বিভিন্ন মাটির কাম এগুলি করতে পারতাছি না। আবহাওয়া অফিসের তথ্য বলছে রাজধানীতে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। আর শীতের এই তীব্রতা রোববারের মধ্যে কিছুটা কমে যাবে। আমরা আশা করছি আগামী 1 দিন বা 2 দিন এই পরিস্থিতিতে থাকবে। সারা দেশের তাপমাত্রা এখন যা আছে এইভাবেই থাকবে। তারপরে আবার পরিস্থিতি হয়তো একটু উন্নতি হতে পারে। তুলনামূলকভাবে এই বছর তাপমাত্রা একটু বেশি হয়ে গেছে। ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের আমেজ থাকলেও রাজধানীতে জনসংখ্যার ঘনত্ব ও গাছপালা কমে যাওয়া সহ নানা কারণে শীত তেমন অনুভূত হয় না। ঢাকা মহানগরীর শীতের তীব্রতা ইট পাথরের দেয়াল ভেদ করতে না পারলেও খানিকটা দুর্ভোগ বাড়িয়েছে শ্রমজীবী এবং ভাসমান মানুষের। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশের 30 বছরের গড় আবহাওয়া অনুযায়ী ঢাকার তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে বেশি। ডিসেম্বরের শেষ নাগাদ এই তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা থাকলেও ঢাকার আজকের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।
আমাদের বিশেষ আয়োজন ফিরে দেখা 2022। আস্থাশীল নেতৃত্বেই নতুন বছরে আবারও পথ চলা আওয়ামী লীগের। বছর জুড়ে ব্যস্ততা ছিল দল গোছানোর। অন্যদিকে রাজপথ গরমের চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হয়েছে বিএনপি। আর বছরের শেষ দিকে দেবর ভাবির রাজনীতির যুদ্ধ জাতীয় পার্টিকে ফেলে দেয় টানাপোড়েনে। বাম দলগুলো ছিল বরাবরের মতন নীরব দর্শকের ভূমিকাতেই। রাজনৈতিক দলগুলোর বছরনামা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাজনীতির মাঠে বড় চমক আওয়ামী লীগের পরীক্ষিত নেতৃত্ব। দশমবারের মতো সভাপতি শেখ হাসিনা এবং হ্যাট্রিক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপর আস্থা রেখেই হয়েছে দলের নতুন কমিটি। আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় বড় কোনো পরিবর্তনে দলের ভেতরে জটিলতা না আনাই ছিল মূল কথা। মানুষের সেবা করবেন, এটাই আওয়ামী লীগের কাছে মানুষের আশা। বছর জুড়েই আওয়ামী লীগের ব্যস্ততা ছিল তৃণমূলে দল গোছানোতে। সম্মেলনের মধ্য দিয়ে জেলা উপজেলা সহ মাঠ পর্যায়ে মূল দল আর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব খুঁজে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। 2023 সালে আওয়ামী লীগের জন্য নতুন নানা চ্যালেঞ্জ এখনও অপেক্ষমান। সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আওয়ামী লীগকে ভাবতে হবে তা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। এই সমর্থন নিয়ে আমাদের ভোট যাতে বাড়ে তার ব্যবস্থা করতে হবে। এদিকে বছর জুড়েই নানা হুমকি ধামকি দিয়ে মাঠ গরমের চেষ্টা করে অন্যতম বিরোধী দল বিএনপি। থাকতে চেয়েছে রাজপথে। নিরপেক্ষ সরকারের দাবিতে বিভাগীয় সমাবেশগুলোতে রাজনীতির পালে হাওয়া লাগিয়ে বেশ চাঙা হওয়ার চেষ্টা করে বিএনপি। গণ মিছিল অনুষ্ঠানের জন্য আজকে এই প্রোগ্রাম ঘোষণা করা হলো। এদিকে সিনেমাটিকভাবে দেবর ভাবির টানাপোড়েন জাতীয় পার্টিকে বেশ আলোচিত করেছে 2022 সালের শেষের দিকে। জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকলেও বহিষ্কারের চমকে নেতৃত্বের প্রশ্ন গড়ায় আদালতে। যদিও সমঝোতায় এসে দল চালানোর কথা জানান জাতীয় পার্টির নেতারা। কেউ কোনো ঘোষণা নাম দিলাম আমি আজকে থেকে সম্রাট, আমি সম্রাট হয়ে যাব না, আমি জেনারেল হব না। তবে 14 দলীয় জোটে থাকা বাম দলগুলোর ভূমিকা বিদায়ী বছরে তেমন ছিল না বললেই চলে। অনেকটা নিরিবিলি কাটিয়ে অপেক্ষায় থেকেছেন রাজনৈতিক টানাপোড়েনে কখন কি হয় সেটা দেখতে। বাম গণতান্ত্রিক জোটও সরব ছিল না তেমন। আসম আব্দুর রবের জেএসডি সহ 7 দলের জোট আত্মপ্রকাশ করে গণতন্ত্র মঞ্চ নামে। কিন্তু খুব বেশি যে রাজনীতির মাঠে তাদের দেখা গেছে তেমনটিও নয়। বৃহত্তর ঐক্য গড়ে তোলাকে জরুরি কর্তব্য হিসেবে বিবেচনা করি। আর বিএনপির সাথে জোট গঠনের চেষ্টায় নতুন মোড় এনে 20 দলীয় জোটকে ভেঙে দিয়েছে কয়েকটি দল। যদিও এ জোটকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতারা। ঐক্যবদ্ধ হয়েছে। 2022 সালে বর্ষিয়ান কয়েকজন নেতৃত্বকে হারিয়েছে রাজনীতির ময়দান। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে হারাতে হয়েছে এবছরই। সভাপতি মণ্ডলীর আরেক সদস্য মুকুল বোসকেও হারিয়েছে আওয়ামী লীগ। আর শাহ মোয়াজ্জেমের মতো বর্ষিয়ান নেতাকে হারিয়েছে বিএনপি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস। কোনো রাষ্ট্র বিভক্ত বা স্বাধীন হলে নতুন রাষ্ট্র আগের সকল স্থাবর ও অস্থাবর সম্পদ এবং তহবিলের সুষম ভাগ পাবে। ভিয়েনা কনভেনশন ও সার্বজনীনভাবে প্রথাগত আন্তর্জাতিক আইন এটাই বলছে। কিন্তু স্বাধীনতার 52 বছর পরও পাকিস্তানের কাছ থেকে প্রাপ্য সম্পদের ভাগ পায়নি বাংলাদেশ। উপেক্ষিত থেকে গেছে ক্ষতিপূরণের বিষয়টিও। বিশ্লেষকদের পরামর্শ, আন্তর্জাতিকভাবে এই দাবি নিয়ে সোচ্চার হওয়া উচিত বাংলাদেশের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। 47-এর দেশভাগ থেকে 71-এর মুক্তিযুদ্ধ, 24 বছর আঞ্চলিক বৈষম্য, শোষণ আর বঞ্চনার শিকার পূর্ব পাকিস্তানের মানুষ।
ন্যূনতম নাগরিক সুবিধা বা অধিকার ভোগ তো দূরের কথা, বরং এখানকার আয়ের পুরোটাই পশ্চিম পাকিস্তানের রিজার্ভে জমা করত শাসক গোষ্ঠী। যদিও পাট, চামড়া, চা সহ শিল্প কলকারখানার রফতানি আয়ের বৈদেশিক মুদ্রার বেশিরভাগই আসত পূর্ব পাকিস্তান থেকে। রাজধানী করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তর ও গড়ার কাজ হয়েছে এদেশের অর্থেই। রিজার্ভের টাকাটা ওখানে থাকতো, এক্সপোর্ট হয়ে আসলে টাকাটা আসলে তো কেন্দ্রীয় ব্যাংকে এসে জমা হয়। তো সেই হিসাবে পাকিস্তানই ওটার মালিক। পাকিস্তান ওখান থেকে তাদের সুবিধা মতন ওটার কারেন্সিকে তারা ব্যবহার করছে এবং এদেশের মানুষকে শ্রম ব্যবহার করে সেটা দিয়ে আপনার এক্সপোর্ট করতো। তারপরে পেপার ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ইয়েগুলো কিন্তু পাকিস্তানিরা মালিক ছিল, বাঙালি মালিকানা ছিল না। সেক্টর ওয়াইজ ভাগ ভাগ করে আমাকে যেখানে যেখানে ডিপ্রাইভাল আমাদেরকে বঞ্চিত করছে সেই ক্যালকুলেশনটা অর্থনৈতিক ফর্মুলা অ্যাপ্লাই করে এটা বাইর করে এটা ইন্টারন্যাশনাল কোর্টে ওঠা উচিত। আবার ৭১-এর মার্চ থেকে ডিসেম্বর, এই ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনী অধিকাংশ যোগাযোগ অবকাঠামো সহ শিল্প, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দিয়েছে। ৩০ লাখ মানুষকে নির্বিচারে হত্যা, স্বাধীনতার প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে মানবিক বিপর্যয় সৃষ্টি করে ঘাতকরা। মানুষের জীবনের মূল্যের পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও জীবনকাল বিবেচনায় ক্ষতিপূরণ নির্ণয়ে আন্তর্জাতিক স্বীকৃত নিয়ম রয়েছে। পাকিস্তান সৃষ্টির পর ভারতের কাছ থেকে সম্পদের ভাগ পেয়েছে পাকিস্তান। সিমলা চুক্তিতে ভারতের কাছে ক্ষতিপূরণ দিয়েছে পাকিস্তান। তাহলে বাংলাদেশ কেন ন্যায্য পাওনা বুঝে পাবে না? এবং সেই সিমলা চুক্তিতে পাকিস্তান ইন্ডিয়াকে ৮,০০০ কোটি রুপিস কম্পেনসেশন দিতে হয়েছে। 18টা আইটেম আছে, একটা বিরাট বই আছে ওদের, এটা ডকুমেন্টারি। তাদের অস্ত্র যেগুলো নষ্ট হয়েছে, সেটা অস্ত্র নষ্ট হয়েছে, লোক মারা গেছে 4,000 সোলজারের মতন মারা গেছে। 4,000 সোলজারের যে পেনশন, ফ্রিঞ্জ বেনিফিট থেকে আরম্ভ করে যতদিন পর্যন্ত তার পরিবার পাবে, সেই টাকা কিন্তু পাকিস্তান তাদেরকে পরিশোধ করতে হবে। অথচ আমরা হলাম ভিকটিম, আমাদেরটা এখনো সেটেল হয় নাই। স্বাধীনতার পরে বিক্ষিপ্তভাবে দাবিনামা উত্থাপন করেছে বাংলাদেশ। বিশ্বব্যাংক ও দাতা সংস্থাগুলো পাকিস্তান আমলে নেয়া ঋণ ফেরত পেতে পিড়াপিড়ি শুরু করলে তাদের সাথে একটি সমঝোতার ভিত্তিতে 1974 সালের জুন মাসে প্রথম আনুষ্ঠানিকভাবে সম্পদের হিস্সা দাবি করে বাংলাদেশ। তুমি এখন পাকিস্তানের থেকে আদায় করো। আচ্ছা, এটা কামাল হোসেন সাহেব আইনগত যুক্তি দিল, বলল যে এই যে লোনগুলা তোমরা এখন আমাদের কাছে চাইতেছ, এটা কিন্তু আমরা দিতে বাধ্য না আইনগতভাবে। 30 লক্ষ লোককে তারা মারছে, তাহলে এইগুলো যদি জীবিত থাকতো তার কষ্ট কত, তার মানে কত, ভ্যালু কত, সেটা আপনি বাইর করতে পারেন। এটা পদ্ধতি আছে। তারপরে আমাদের যে সমস্ত সম্পদকে তারা নষ্ট করছে, অ্যাটলিস্ট আমরা যে কনস্ট্রাকশনগুলো করছি, ভাঙ্গাগুলোকে রিপেয়ার করে ঠিক করছি, সেই খরচ টাকা পাকিস্তানে গেছে এবং আমাদের ন্যায্য শেয়ার যেটা, সেটা নিতে হবে। সেটা ধরেই আপনি হিসাব করেন আমাদের এখান থেকে পাট কত এক্সপোর্ট হয়েছে, এগুলোর তো রেকর্ড আছে। এটা কেন্দ্রীয় ব্যাংকেও রেকর্ড আছে, বাণিজ্য মন্ত্রণালয়েও আছে, সবগুলোতে আছে। সে সময় দাবি এখনো শুধু দাবি থেকেছে, আলোর মুখ দেখেনি। এমনকি 75 পরবর্তী সরকারগুলোও পাওনা আদায়ে ততটা সচেষ্ট ছিল না। বিশ্লেষকদের পরামর্শ, স্বাধীনতার আগে, যুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির প্রকৃত অর্থমূল্য নির্ধারণে প্রয়োজনে পৃথক একাধিক কমিশন গঠন করতে হবে। মোহাম্মদ নুরুল নবী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পঞ্চগড়ের পাথর জাদুঘরে দর্শনার্থী বাড়ছে, সরকারি পৃষ্ঠপোষকতা চায় কর্তৃপক্ষ। দেখছেন রাত 11টার 21 সংবাদ। পঞ্চগড়ে পাথরের জাদুঘরে আগ্রহ বাড়ছে দর্শনার্থীদের। জাদুঘরটি 2 ভাগে বিভক্ত, উন্মুক্ত ও অভ্যন্তরীণ। 2 যুগের বেশি সময় আগে স্থাপিত এই জাদুঘরে প্রতিদিন আসছে অসংখ্য মানুষ। জাদুঘরটির উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা চায় কর্তৃপক্ষ। পঞ্চগড় প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। পাথরের জাদুঘর শুনতে অবাক লাগলেও এই পাথরের জাদুঘর রয়েছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে। কলেজটির দক্ষিণ পাশের দোতলা ভবনের নিচ তলায় গড়ে তোলা হয়েছে পাথরের জাদুঘর বা রক্স মিউজিয়াম। এই জাদুঘরটিকে উন্মুক্ত ও অভ্যন্তরীণ 2 ভাগে ভাগ করা হয়েছে।
উন্মুক্ত স্থানে রয়েছে বিশাল আকৃতির বেলে পাথর, গ্রানাইট পাথর ও গাছ থেকে রূপান্তরিত হওয়া পাথর। জাদুঘর ভবনে প্রবেশ করলেই চোখে পড়ে দৈর্ঘ্যে 25 ফুট ও 6 ইঞ্চির নদী থেকে পাওয়া পুরো গাছ দিয়ে তৈরি দুটি বিশাল আকার ঝুলন্ত ডিঙ্গি নৌকা, যাদের বয়স প্রায় 300 বছর। আরও রয়েছে আগ্নেয়শিলা, পাললিক শিলা, নুড়ি পাথর, সিলিকা নুড়ি ও সিলিকা বালি, হলুদ ও গাঢ় হলুদ বালি, ঐতিহ্যময় কাঠের সিন্দুক, পলি ও কুমোর মাটি এবং কঠিন শিলাসহ বিভিন্ন আকৃতির পাথরের সমারোহ। এগুলোর অনেকগুলোতে আবার বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন আঁকা, যা আগত পর্যটকদের আকৃষ্ট করছে। পুরনো যুগের পাথর নিদর্শন, যেগুলা আমাদের দেখতে ভালো লাগবে এবং আমরা এখান থেকে জানতে পারবো এগুলো সম্বন্ধে। বাংলাদেশের প্রথম রক্স মিউজিয়াম, অনেক ভালো লাগছে দেখে। 1997 সালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হক ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে তোলেন স্বতন্ত্র এই জাদুঘরটি। কলেজের ফান্ড থেকে মিউজিয়ামটি পরিচালিত হয়ে আসলেও এটির উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা চান কর্তৃপক্ষ। সারা বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং দেশের বাহির থেকেও অনেক পর্যটক আসে। এখানে যদি সরকারি কিছু পৃষ্ঠপোষকতা থাকতো, এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে, ঐতিহাসিক যে নিদর্শনগুলো রয়েছে, সেই নিদর্শনগুলোকে সুন্দর পরিপাটি করে রাখা সম্ভব হতো। এই সকল প্রত্নতাত্ত্বিক প্রস্তরখণ্ডগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা তৎকালীন সময়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে, ধর্মীয় রীতিনীতি সম্পর্কে, সামাজিক রীতিনীতি সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। এই জাদুঘরের ঐতিহাসিক নিদর্শনগুলো শিক্ষার্থী ও পর্যটকদের জ্ঞান বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। টানা দ্বিতীয়বারের মতো জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন, আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের প্রার্থী শ্যামল দত্ত। শনিবার দিনভর ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন 567 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন 401 ভোট। সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত পেয়েছেন 496 ভোট, তার প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন 474 ভোট। 2023-24 মেয়াদে 17 সদস্যের ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব পালন করবে। ফলাফল ঘোষণার পর সাংবাদিকতার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন নতুন কমিটির নেতৃত্ব। আগামীতে সকল সদস্যকে নিয়ে এই ক্লাবের তাদের কল্যাণের জন্য কাজ করব। বিজয়ের পর আমরা কিন্তু সকল সদস্যের, আপনারা আমাদেরকে বিজয়ী করেছেন, এর জন্য অভিনন্দন। আমাদের নির্বাচনী ইশতেহার কিন্তু সেই কমপ্লেক্সকে এগিয়ে নিয়ে যাওয়া, তার বাস্তবায়ন করা, এবং আমরা কিন্তু তার বাস্তবায়নের দ্বার প্রান্তে। এবার খেলার খবর। বিশ্ব ক্রিকেটের বাইবেল খ্যাত wisden.com-এর বর্ষসেরা দলে স্থান পেয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চলতি বছরের পারফরম্যান্সের ভিত্তিতে এই একাদশ গঠন করেছে উইজডেন। বছর জুড়ে ব্যাটে বলে দারুণ ছন্দে ছিলেন মিরাজ। 24টি উইকেটের পাশাপাশি 66 গড়ে করেছেন 330 রান। অলরাউন্ডার হিসেবে এই একাদশে জায়গা পেয়েছেন মিরাজ। এছাড়া পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে আছেন 2 জন করে ক্রিকেটার, বাকি 2 জন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। আয়ারল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে সুযোগ পাননি কেউ। দ্বাদশ খেলোয়াড় হিসেবে উইজডেনের দলে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, অবশেষে এলো চূড়ান্ত ঘোষণা। প্রায় 1.5 মাস দলবিহীন থাকার পর যোগ দিলেন সৌদি আরবের ক্লাবে। ক্লাব সূত্র জানায় প্রতি বছর $7.5 কোটি বেতন পাবেন রোনালদো। এতে ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হবেন CR7। এশিয়ার ক্লাবটি 37 বছর বয়সী পর্তুগিজ তারকার সঙ্গে 2025 সাল পর্যন্ত চুক্তি করেছে। 2002 সালে স্পোর্টিং সিপির হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করা রোনালদো সর্বশেষ 1.5 বছর ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। হ্যান্ডবলের খবর। শুরু হয়েছে 33তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা।
রাজধানীতে এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফিরোজ হোসেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি AKM নুরুল ফজল বুলবুল। গত আসরের চ্যাম্পিয়ন, রানার্স আপ, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল সহ মোট 31 দল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। প্রথম ও দ্বিতীয় পর্বের 8 গ্রুপ চ্যাম্পিয়ন দল নকআউট পর্বে খেলবে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন বছরকে আলিঙ্গন করছে বিশ্ব, সিডনি হারবার ব্রিজে জমকালো আয়োজন। ঢাকায় নিষেধের বেড়াজালে 31st, উন্মুক্ত স্থানে নেই কোনো উদযাপন, কড়া নিরাপত্তা। বৈশ্বিক পরিস্থিতিতেও পাঠ্য বই ছাপানো অগ্রাধিকার পেয়েছে, বললেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্ণধার। অতিবাম অতিডান মিলেমিশে একাকার, বললেন ওবায়দুল কাদের। সরকার ক্ষমতায় থাকার ভরসা পাচ্ছে না, বলছে বিএনপি। রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তার আহ্বান, জরুরি ভিত্তিতে প্রত্যাবাসনের পথ খোঁজার তাগিদ জাতিসংঘের। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।